আচ্ছা, তোমরা যারা এনএসএম কলেজে মানে নেতাজি সুভাষ কলেজে হলদিবাড়ি কলেজে যাদের এবার ফার্স্ট সেমিস্টার এবং যাদের মাইনরে ফিলোসফি আছে, এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য। আচ্ছা, আমি ধরেই নিচ্ছি যে তোমাদের মধ্যে বেশিরভাগ জনই, মনে করো 100 জন যদি থাকো তার মধ্যে 90 জনই ফিলোসফি আগে পড়োনি। ক্লিয়ার? এবং 10 জন হয়তো পড়েছো, যারা হয়তো গার্লস স্কুলে পড়ছো তারা হয়তো ফিলোসফি পড়ছো, ঠিক আছে, এবং যারা সম্পূর্ণভাবে হাই স্কুলে পড়ছো হলদিবাড়ি হাই স্কুলে তাদের কিন্তু ফিলোসফি ছিল না। তো যাই হোক, আমি ধরে নিচ্ছি যে তোমাদের মধ্যে 90 জন ফিলোসফি আগে পড়োনি, ঠিক আছে। তো এবার তোমাদেরকে মাইনরে কিন্তু ফিলোসফিটা পড়তে হবে। আর আমরা জানি যে সেমিস্টার সিস্টেম আসার পর থেকে মেজর মাইনর এই প্রত্যেকটা এসিই এইসি যেটাকে বলছে সেগুলো প্রত্যেকটা কিন্তু সমান গুরুত্ব সম্পন্ন। না হলে কি হবে, না হলে তোমরা যদি পরীক্ষাটা ভালোভাবে না দাও, তোমাদের 75-এ পরীক্ষা হবে, তাই তো? তোমরা যদি পরীক্ষাটা ভালোভাবে না দাও তাহলে কিন্তু তোমরা কি পাবা? সাপ্লি পাবা। এবং সাপ্লি পেলে কি হবে, পরের সেমিস্টারে গিয়ে, ঠিক আছে, আবার এক্সামটা দিতে হবে এবং কোথাও না কোথাও গিয়ে তোমাদের কিন্তু স্কলারশিপ যেটা আছে সেটা কিন্তু ব্রেক হয়ে যেতে পারে। তাই মাইনর সাবজেক্টটাকেও আমাদেরকে গুরুত্বের সঙ্গে কিন্তু পড়তে হবে, আমাদেরকে কিন্তু মাইনরেও ফোকাস করতে হবে, মাইনর সাবজেক্টেও কিন্তু পাশ করতে হবে, ঠিক আছে। তো আমরা মাইনর সাবজেক্টটা ফিলোসফি আমরা আজকে যেটা আমরা শুরু করেছিলাম সেটা মানে অফলাইন ক্লাসে, সেটা সম্পূর্ণটাই শুরু করেছিলাম একদম বেসিক থেকে। দেখো, ফিলোসফি আমরা জানি বাংলা এটাকে বলে দর্শন, তাই তো? কিন্তু ফিলোসফির বাংলা দর্শন আমরা জানি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। পাশ্চাত্যে বা ইউরোপে, ঠিক আছে, এটাকে বলে ফিলোসফি এবং ভারতবর্ষে আমরা এটাকে বলি দর্শন, ঠিক আছে। তাহলে চলো আমরা একটা একটা করে এই দুটো যে শব্দ আমরা পেলাম, ফিলোসফি এবং দর্শন, এটাকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। তার আগে তোমরা একটা জিনিস ভেবে দেখো যে ফিলোসফি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। ফিলোসফিকে আগে বলা হতো যত ধরনের সাবজেক্ট আছে, অর্থাৎ ফিলোসফি হচ্ছে এত বড় একটা এরিয়া এবং তার মধ্যে যত ধরনের সাবজেক্ট আছে, যেমন ধরো সোশিওলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি, সাইকোলজি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, ঠিক আছে, যত ধরনের বিষয় ছিল বা এখনও যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ডিসিপ্লিন, সেই সমস্ত বিষয়গুলো এই ফিলোসফির আন্ডারেই আছে। এবং ফিলোসফি বলতে তোমাদের মধ্যে হয়তো অনেকেরই একটা ধারণা আছে, সেটা হচ্ছে লজিক। আছে কি না বলো? তো এই লজিকটা কিন্তু ফিলোসফির একটা অংশ মাত্র। লজিক মানেই কিন্তু ফিলোসফি না। যেমন বাংলা সাহিত্যে ব্যাকরণ মানে কি বাংলা না, কিন্তু সম্পূর্ণ বাংলা সাহিত্যের মানে লিটারেচার যখন আমরা পড়তে চাই বা ল্যাঙ্গুয়েজ যখন আমরা পড়তে চাই, বাংলা ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজের একটা অংশ হচ্ছে ব্যাকরণ। ঠিক ওরকমই গোটা ফিলোসফির একটা অংশ হচ্ছে লজিক। তো আগে প্রাচীনকালে মনে করো, ধরো যিশু খ্রিস্টের জন্মের আগে আমরা জানি এটাকে আমরা খ্রিস্টপূর্বাব্দ বলি, তাই তো? খ্রিস্টপূর্বাব্দ কিভাবে হচ্ছে, মনে করো ধরো 1500 বিসি থেকে 1000 বিসি। তারপর যিশু খ্রিস্টের পরে আমরা বলি খ্রিস্টাব্দ, এটা ধরো 1000 এডি থেকে, ঠিক আছে, 1500, ঠিক আছে, যেমন ধরো ধীরে ধীরে বাড়ে। আগে কিন্তু যিশু খ্রিস্টের জন্মের আগে যদি তোমরা সালগুলোকে দেখো তাহলে কিন্তু সেটা কমে। বোঝা গেল? তো এই প্রাচীনকাল থেকে এইভাবে তুমি যদি আরো পেছাও তাহলে প্রাচীনকালে, ঠিক আছে, একটাই বিষয় ছিল, সেটা হচ্ছে ফিলোসফি। ক্লিয়ার হচ্ছে? যত দিন যাচ্ছে মানুষের জ্ঞানের চাহিদা যত বাড়ছে, তত ফিলোসফি থেকে অন্যান্য সাবজেক্টগুলো বা ডিসিপ্লিনগুলো কি হচ্ছে, শাখা প্রশাখা মিলছে। ক্লিয়ার হলো? তো সমস্ত সাবজেক্টের জননী আমরা বলি ফিলোসফিকে। ফিলোসফি থেকেই সমস্ত সাবজেক্টের কিন্তু জন্ম। এই পর্যন্ত ক্লিয়ার হলো আশা করি। আচ্ছা, এইবার চলো আমরা ফিলোসফি এই শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ দেখব। ব্যুৎপত্তিগত অর্থ বলতে কি বোঝায়, শব্দটা কোথার থেকে উৎপত্তি। দেখো, ফিলোসফি, এটাকে ফিলো প্লাস হচ্ছে সফি, সফিয়া, এই দুটো শব্দ নিয়ে, গ্রিক শব্দ ফিলো এবং সফিয়া, এই দুটো নিয়ে হলো ফিলোসফি। ফিলো কথার অর্থ হচ্ছে ভালোবাসা, ভালোবাসা বা অনুরাগ, কি অনুরাগ। আর সফিয়া কথার অর্থ কি? সফিয়া কথার অর্থ হলো কি? সফিয়া কথার অর্থ হলো জ্ঞান, কি জ্ঞান, ঠিক আছে। অর্থাৎ জ্ঞানের প্রতি যার ভালোবাসা আছে, যার জ্ঞানের চাহিদা আছে, ঠিক আছে, সেই হচ্ছে একজন ফিলোসফার। দেখবা তোমরা ছোট ছোট বাচ্চাগুলো যদি দেখো, তাহলে সেই বাচ্চাদের মধ্যে তোমরা দেখবা ওদের মধ্যে জিজ্ঞাসা থাকে, ওদের মধ্যে কৌতূহল থাকে। ওরা জানতে চায়, মা সূর্যটা এই দিকেই কেন উঠছে?
ঠিক আছে, কেন বৃষ্টি হচ্ছে, কেন আকাশে কি কোনো পাইপ আছে, ওই পাইপটা কি খুলে দিচ্ছে যে জল পড়ছে? ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের ওরা একটা খেলনা গাড়িকে ওরা সত্যিই ভাবে কিনা, ওরা একটা পুতুলকে ভাবে যে ওই পুতুলটার মধ্যে প্রাণ আছে, পুতুলটার সাথে গল্প করে, কেন ওই পুতুলটার ব্যথা লাগছে না, মানে অনেক ধরনের কোশ্চেন একটা ছোট বাচ্চার মধ্যে কিন্তু আমরা দেখি। তো জগৎ সম্পর্কে এই যে জানার যে একটা তৃষ্ণা, বোঝা যাচ্ছে, যেমন জলের জন্য একটা তৃষ্ণার্ত ব্যক্তির কি পিপাসা পায়, একটা ওই রকমই জ্ঞানের যে তৃষ্ণাটা, জানার যে আগ্রহ, সেটাকে আমরা ইউরোপ বা পাশ্চাত্যের দিক থেকে আমরা বলছি ফিলোসফি। বোঝা গেল? এইবার আমাদের ভারতবর্ষে এই দর্শনের কিন্তু একটা আলাদা দৃষ্টিভঙ্গি আছে। দেখো, দর্শন দর্শন যেটাকে আমরা সংস্কৃত শব্দ এবং বলে থাকি আমরা দেখা, তাই তো? অর্থাৎ দেখা মানে কি? দেখা মানে ফর এক্সাম্পল আমি আজকে এই চশমাটা পরে আছি, সাদা চশমা, তাহলে আমি সাদা দেখছি। তুমি যদি কালো চশমা পরে থাকো, তুমি এই চারপাশটাকে কি কালার দেখবা? কালো কালার দেখবা। কেউ যদি লাল কালারের চশমা পরে থাকে, কি কালার দেখবে? লাল কালার দেখবে, হ্যাঁ কি না? ওই রকমই দর্শন বলতে বোঝায় দেখা। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা যখন বেদান্ত দর্শন দেখব, তাদের জগৎকে দেখার দৃষ্টিভঙ্গি এক। যখন আমরা ন্যায় দর্শন দেখব, তাদের দৃষ্টিভঙ্গি এক। যখন আমরা বৌদ্ধ দর্শন দেখব, তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু অন্যরকম। বোঝা গেল? তো এই হচ্ছে দর্শন বা ফিলোসফি সম্পর্কে বেসিক ধারণা। আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে আমি কিন্তু বেসিক ধারণাটাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তোমরা হয়তো জানো যে আমরা ভারতবর্ষে বা পাশ্চাত্যে কয়েকজন ফিলোসফারের নাম জানি। তোমরা হয়তো শুনছো কিনা বলো? সক্রেটিস, তারপর তার শিষ্য প্লেটো, ঠিক আছে, তার শিষ্য হচ্ছে অ্যারিস্টটল। তোমরা হয়তো এগুলো শুনছো। এরা হচ্ছে এক একজন বড় বড় ফিলোসফার। তারপরে তোমরা দেখবা এই যে অ্যারিস্টটল মশাই আছেন, তাকে বলা হয় সর্ব বিষয়ের পারদর্শী। বায়োলজিতে যাও তার জনক, রিয়ালিজমে যাও তার জনক, অর্থাৎ সমস্ত কিছুতে, সাইকোলজিতে যাও তার জনক। ঠিক আছে, হয় কি না? তো এই রকম হচ্ছে বিভিন্ন বিষয়ে তোমরা এই অ্যারিস্টটলের নাম, সক্রেটিসের নাম, প্লেটোর নাম কিন্তু পাও। তার কারণ কি? তার কারণ আগে ফিলোসফি বলতে একটাই বিষয় ছিল। আচ্ছা, এইবার আমরা এই পাশ্চাত্য দর্শনের মধ্যে কি কি পড়ি তোমরা হয়তো শুনছো? আইডিয়ালিজম, ঠিক আছে। তারপর আমরা কি পড়ি? তারপর আমরা পড়ি ন্যাচারালিজম, ঠিক আছে। ওই রকমই আমরা পড়ি প্র্যাগমাটিজম বা প্রয়োগবাদ, মার্কসিজম, রিয়ালিজম, এরকম বিভিন্ন শাখা প্রশাখা সম্পর্কে আমরা কিন্তু পড়ি এই ফিলোসফি পড়তে গিয়ে, মানে পাশ্চাত্যের যে দর্শনটা। আর ভারতীয় দর্শনের মধ্যে আমরা কি পড়ি? দুই রকম পড়ি। একটা দর্শন হচ্ছে যারা বেদকে নির্ভর করে গড়ে উঠেছে। 4 ধরনের বেদ আছে, তোমরা জানো, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এবং আরেকটা দর্শন কি করে? আরেকটা দর্শন বেদ বিরোধী দর্শন, যেমন ধরো বৌদ্ধ দর্শন, চারবাগ, ঠিক আছে। তারপরে আরো অন্য দর্শন আছে, যেমন জৈন দর্শন, ন্যায় দর্শন। এগুলো হচ্ছে ভারতীয় দর্শন। ক্লিয়ার? আচ্ছা, তারপর আমরা আজকে অফলাইন ক্লাসে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে ফিলোসফি পড়তে গিয়ে আমরা 3টে জিনিস প্রধানত পড়ি। ঠিক আছে, একটা পড়ি হচ্ছে মেটাফিজিক্স, যেটাকে বলে অধিবিদ্যা। ঠিক আছে, আরেকটা আমরা দেখি সেটা হচ্ছে এপিস্টোমোলজি, যেটাকে বলছে জ্ঞানবিদ্যা। এবং আরেকটা যেটা আমরা দেখি সেটা হচ্ছে এক্সিওলজি, ঠিক আছে, এটাকে আমরা বলি নীতিবিদ্যা। ঠিক আছে, নীতিবিদ্যা। আচ্ছা, মেটাফিজিক্স বলতে কি বোঝায়? মনে করো আমাদের চারপাশে এই যে জগৎটা, এই জগৎটা অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি। যেমন ধরো আমরা প্রতিটা মানুষ একে অপরের থেকে আলাদা, কিন্তু আমাদের একটা বেসিক কিন্তু সত্তা আছে। কি সত্তা? যে আমাদের প্রত্যেকেরই মায়ের পেটে জন্ম এবং আমাদের প্রত্যেককেই কিন্তু মরতে হবে। এটা হচ্ছে আমাদের জীবনের চরম বাস্তব, এটা হচ্ছে আমাদের জীবনের চরম রিয়ালিটি, যেটা প্রেমানন্দ জি কিন্তু বারবার এই সত্যটাকেই ধরার চেষ্টা করে। তোমরা হয়তো ইউটিউবে শুনে থাকবা। এটাই হচ্ছে মেটাফিজিক্স। ঠিক আছে, এপিস্টোমোলজি কি? এপিস্টোমোলজি ওই যে আমরা বললাম যে জ্ঞানের প্রতি ভালোবাসা, ফিলোসফিয়া। ওই জ্ঞান আমরা কিভাবে নিজের ভেতরে আনতে পারি, জ্ঞানকে জানার প্রসেস কি, ঠিক আছে, প্রসেস অফ নোয়িং। ঠিক আছে, এটা হচ্ছে এপিস্টোমোলজি। এবং তোমাদের ফার্স্ট সেমের সিলেবাসে যেটা দেখো আছে সেটা হচ্ছে এথিক্স এবং রিলিজিয়ান। এই এক্সিওলজির মধ্যে পড়ছে এথিক্স, ঠিক আছে, মোরালিটি এবং ভ্যালুস, ঠিক আছে, অর্থাৎ মূল্যবোধ। ঠিক আছে, একটা মানুষের মূল্য কি হবে, জগতের যে কোনো কিছুর মূল্য কি হবে, এই মানে ফিলোসফি পড়তে গিয়ে এগুলো হচ্ছে তার কিন্তু এক একটা গ্রামার। ঠিক আছে, এইবার আমরা আজকে অফলাইন ক্লাসে যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে তোমরা লজিক করো। ঠিক আছে, ফিলোসফি বলতে অনেকে বোঝায় লজিক। তো লজিক শুরু করার আগে আমরা দুটো জিনিস কিন্তু দেখি। কি কি দেখি বলতো? একটা হচ্ছে ডিডাকটিভ রিজনিং, ঠিক আছে। আরেকটা দেখি আমরা ইন্ডাকটিভ রিজনিং। বাংলা এটাকে বলছে অবরোহ, আর এটাকে বলছে আরোহ। ঠিক আছে, এটা হচ্ছে লজিকের মেন গ্রামার। অবরোহ কি? এখানে কি করা হয়? এখানে সূত্র থেকে উদাহরণে যাওয়া হয়।
আমি একটা এক্সাম্পল দেবো তোমাদেরকে। আর আরোহতে কি করা হয়, আরোহতে উদাহরণ থেকে সূত্রতে যাওয়া হয়। কিসে যাওয়া হয়? সূত্রতে যাওয়া হয়। আচ্ছা, ডিডাকটিভ রিজনিং বলতে কি বোঝায়? মনে করো একটা স্টেটমেন্ট এরকম যে সমস্ত মানুষ মরণশীল, সব মানুষই মরণশীল, ঠিক আছে, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, এটা ধরো সূত্র, যে সবাই মরণশীল, ঠিক আছে, মরণশীল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে রাম মরণশীল, সীতা মরণশীল, ঠিক আছে, রাবণ এরাও কিন্তু মরণশীল। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে আমার একটা সূত্র, ক্লিয়ার? সেখান থেকে আমি এক্সাম্পলে কিন্তু যেতে পারি। বোঝা গেল কি গেল না বলো? গেল তো? তো ওই রকমই ধরো আমাদের স্মার্টফোনের একটা উদাহরণ যদি আমি দিই, তাহলে সূত্র হচ্ছে অ্যান্ড্রয়েড, ঠিক আছে, এটা হচ্ছে একটা সূত্র। এবার সেখান থেকে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের স্মার্টফোন তৈরি করছে। বোঝা যাচ্ছে? অর্থাৎ এইটা হচ্ছে একটা প্রসেসর বা এটা হচ্ছে একটা সিস্টেম, তারপর তুমি যা তৈরি করতে পারো। ওই রকমই ধরো অ্যাপল, ঠিক আছে, এইটা হচ্ছে একটা সূত্র। এবার সেখান থেকে অ্যাপেল বিভিন্ন ধরনের ভার্সন বের করছে। বোঝা যাচ্ছে তো? তো এইটাই হচ্ছে সূত্র থেকে উদাহরণে যাওয়া। আমার হাতের তালু থেকে আমি হাতের আঙ্গুলের দিকে যাচ্ছি, এটা কি হলো? এটা হচ্ছে সূত্র থেকে আমি উদাহরণে গেলাম। এটা হচ্ছে ডিডাকটিভ রিজনিং। এর ঠিক অপোজিট, উদাহরণ থেকে যখন আমি সূত্রে আসি, মনে করো আমি দেখলাম যে রাম মারা গেছে, সীতাও মারা গেছে, রাবণও মারা গেছে, এইভাবে আমি একটা সূত্রে আসলাম যে তার মানে হয়তো সবাই মরণশীল। বোঝা যাচ্ছে তো? এটুকুই আজকে আমরা অফলাইন ক্লাসে কিন্তু দেখেছি। এর পরের দিন থেকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট সেমে এথিক্স রিলিজিয়ান আছে। আমরা আজকের ক্লাসে এটাও দেখেছিলাম যে কি করে একটা নোটস তৈরি করতে হয়। কারণ তোমরা মনে রাখবা যে কেবলমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে কিন্তু তোমরা বেশি দূর আগাতে পারবা না। কত মুখস্থ করবা, কত এই ব্রেনটাতে দিবা? তার থেকে অল্প করে গল্পের মতো করে যদি তোমরা বুঝে যাও একবার, তাহলে জাস্ট অল্প পড়লে, ঠিক আছে, একটা নোটস কিভাবে ভূমিকা শুরু করতে হয়, কিভাবে শেষ করতে হয়, এই জিনিসটা যদি আমরা একবার শিখে যাই, তাহলে একটা বিষয়ের মূল কথা জানলেই আমরা কি করতে পারবো? আমরা সেই নোটসটাকে সুন্দর করে কিন্তু লিখতে পারবো। আমাদের পরীক্ষাতে পাশ করতে হবে, ফার্স্ট সেমিস্টারে 75 নাম্বারের পরীক্ষা, সেখানে কিন্তু আমাকে লিখতে হবে। বোঝা যাচ্ছে? আমি আমার ভেতর থেকে লেখার চেষ্টা করব। ক্লিয়ার হলো? তো এটুকুই আমরা কিন্তু আজকে আমরা অফলাইন ক্লাসে দেখেছিলাম। ধন্যবাদ।